সন্দেশখালী যাওয়ার পথে ফের বাধা বিরোধীদের। সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার করা হলো নওশাদ সিদ্দিকীকে। 144 ধারা ভাঙার অভিযোগে ধৃত আইএসএফ বিধায়ক। সায়েন্স সিটিতে কিসের 144 ধারা? প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসা ভাঙনের বিধায়কের। টেনে হিঁচড়ে নওশাদকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। শাসক দলের নেতারা মন্ত্রীরা অবাধে সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছেন, অথচ বিরোধীদের কলকাতাতেই আটকে দেওয়া হচ্ছে। রাজ্যে স্বৈরাচার চলছে, প্রশাসনের বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকী। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো বলতে পারছে না কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা। 144 দিতেও পারেনি এরা, কোনো 144 নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না। এই ঘটনায় সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া পেয়েছি আমরা, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। নওশাদ সিদ্দিকীকে আজকে বাধা দেয়া হলো, আটক করা হলো, গ্রেপ্তার করা হলো, সেটা একেবারে বেঠিক, বেআইনি, জবরদস্তি এবং আসলে পুলিশ রাজের নামান্তর। পুলিশ রাজ বলাটাও বোধহয় ভুল। পুলিশ, তৃণমূল এবং দুষ্কৃতী, এই মাফিয়া চক্রের রাজ চলছে পশ্চিমবাংলায়, সেটা স্পষ্ট। এটা একদমই বেআইনি। প্রগতি থানায় আটকে দেওয়া হলো তাকে 144 ধারা ভঙ্গ করার অপরাধে, যেখানে 144 ধারা নেই। 144 ধারা যেখানে জারি নেই সেখানে 144 ধারা ভঙ্গ হয় কি করে? এটা কোন দেশের আইন চলছে? 54 দিন হয়ে গেল, এখনো খোঁজ নেই সন্দেশখালীর বেতাজ বাদশার। হাইকোর্ট বলেছে শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই। কুণাল ঘোষের দাবি 7 দিনের মধ্যেই গ্রেপ্তার হবে শাহজাহান। এবার কি তবে বাগে আসবে সন্দেশখালীর বাঘ? গতকালই শুনানিতে ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। কোর্টে রাজ্য জানিয়েছে 4 বছরে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে জমি লুট ও ধর্ষণের অভিযোগ রয়েছে। এত অভিযোগের পরও কেন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। সন্দেশখালীতে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। 144 ধারার যুক্তিতে সন্দেশখালীতে বিরোধীদের বাধার অভিযোগ। 144 জারি এলাকায় যাননি মন্ত্রীরা, পাল্টা দাবি ছিল বলে। বারবার যাওয়াতে ভালো খারাপ দুই হতে পারে, আইনের পথে চলতে দেওয়ার পরামর্শ কোর্টের। এরপরও কি চোখ খুলবে না প্রশাসনের? শাহজাহান নিয়ে আগে অভিযোগ, বিধানসভাতে অভিযোগ জানিয়েছিলাম, কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের। বিধায়ক থাকাকালীন 2013 সালে বিধানসভার অধিবেশনে জমি লুটের বিষয়টি তুলেছিলাম, দাবি নিরাপদ। অধ্যক্ষের নজরে আনার চেষ্টা করি, বলতে দেওয়া হয়নি, মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছিল, অভিযোগ ধৃত নিরাপদ সর্দারের। সব জানিয়েছি বিধানসভাতে, আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে। জমি লুট করেছে যারা, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013, 14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি, জমি লুট বিধানসভায় জানিয়েছি। ব্যবস্থা হয়নি, কোনো উত্তর হয়নি। উত্তর দেওয়ার মতন সেই সদিচ্ছা গভর্নমেন্টের ছিল না, আজও নেই। আপনি বারবার জানিয়েছিলেন, বারে প্রত্যেকবার যতবার বিধানসভায় আমি গেছি ততবারই আমি বলেছি, তার কোনো উত্তর হয়নি। আজকের প্রমাণ হচ্ছে জমি লুট হয়েছে কিনা, আর কারা লুট করেছে আজকের প্রমাণ করছে সাধারণ মানুষ। যদিও তৃণমূল দাবি করছে যে এতদিন কি করছিলেন নিরাপদ, তার অভিযোগ সংক্রান্ত কোনো লিখিত নথি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক শিবির। 2011 থেকে 2000 বেছে বেছে এই সময় বিধানসভায় কেন আমি বলতে পারিনি? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? না, দ্বিতীয়ত কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং আমি নিশ্চিত এরকম কোনো দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বিধায়কের থেকে আসেনি। অধিবেশন চলাকালীন ম্যানগ্রোভ দখল হচ্ছে, ম্যানগ্রোভে কেটে ফেলছে জমির, মানে যে জমি নদীর পার্শ্ববর্তী লাগোয়া যে জমির চর, সেই চরের চরিত্র বদল হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। চন্দ্রকান্ত সিনহা তখন ওখানে মন্ত্রী ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের, তিনি উত্তর দিয়েছেন, সেটা তো রেকর্ডে আছে বিধানসভায়।
প্রাক্তন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তিনি কি বলেছেন এই নিয়ে শুনুন। আমার কাছে 2011 থেকে 2016 পর্যন্ত প্রত্যেকটা ভলিউম, ছাপানো বইয়ের প্রত্যেকটা যে ভলিউম, সেগুলো সমস্ত আছে 2011 থেকে 16। তা আমার সঙ্গে সঙ্গে শুনে মনে হলো যে নিরাপদ সর্দার তো বহুবার বলেছেন, দেখি বইগুলো খুলে দেখি, এক ভলিউমগুলো খুলে দেখি, প্রসিডিংসগুলো খুলে দেখি। এবং আমি দেখলাম নিরাপদ সর্দার 2012 সাল থেকে একদম 16 সাল পর্যন্ত লাগাতার এই কথা বলে গেছেন, অনেকের নাম করে বলেছেন। এবং নিরাপদ সর্দার এই কথাও বলেছেন যে আপনারা যা করছেন ভবিষ্যতে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এদিকে বীরভূমের একটা খবর দিই আপনাদেরকে। বীরভূম আছে বীরভূমে, শাসক নেতার ধমক চমকের শেষ নেই। এবার বিরোধীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। দলের নামে অপপ্রচার করলে হাত কাটার নিদান ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিল মণ্ডলের। কেন্দ্রীয় বাহিনী নিয়েও হুঁশিয়ারি বিরোধীদের। ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই রাজনীতির পারদ চড়ছে অনুব্রত করে। তুমি খাচ্ছ আমার আর সর্বনাশ করছো আমাদের, তাহলে আমরা শেখা সিঁদুর পরে বসে আছি কি? আমাদের হাত খালি, ধরিও নাই, ডাং পিটা করে দিতে হবে, পিটিয়ে ভদ্রভাবে না হলে। আঙুলটা সোজা, আঙুলে ঘির না হলে আঙুলটা একটু টেরিন দিতে হবে, বিষপাত দিতে হবে, এই তালে দিয়ে দিতে হবে। কেন্দ্র বাহিনী তো বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে, তখন তুই বাঁচবি না। এটা হার গুট ছাড়িয়ে নেবো। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেরে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। তা আমার মনে হয় জটিলবাবুর হাত দুটোতে ইস্পাতের তৈরি নয়, ওনারও তো যেমন প্রত্যেক মানুষের হাত, ওনারও সেই রকম হাত। তাহলে উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের কোল্লা গ্রামে ধুমধুমার রাতে বোমাবাজি, সেই ছবি দেখছেন আপনারা। অসীম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কি হয়েছিল সেখানে, কি পরিস্থিতি হয় জানবো। অসীম, দেখো একেবারেই, কারণ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তৃণমূলের অঞ্চলের দুই গোষ্ঠী, অঞ্চল সভাপতি ও অঞ্চল সহসভাপতি অনুগামীদের মধ্যে সংঘর্ষ লেগে থাকে। যার যে ঘটনা ঘটেছে, এক পক্ষ দাবি করছে এলাকায় জলসা ছিল, সেই জলসা ভণ্ডুল করার জন্য তৃণমূলেরই এক গোষ্ঠী এলাকায় সাথে করে বোমবাজি করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপর এক গোষ্ঠী তারা যে অভিযোগ করছে যে তৃণমূলেরই এক গোষ্ঠী তাদের এলাকার দখলের কে রাস্তার হাতে বোমবাজি করে। দেখো, তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করলেও তৃণমূলের নেতৃত্ব তারা বলছে কড়া হাতে বিষয়টি দেখা হচ্ছে, জেলা নেতৃত্ব করে পুলিশকে জানানো হয়েছে। আর সাধারণ মানুষ তারা বলছে এই বোমবাজির ফলে তারা আতঙ্কিত। সকাল থেকে এলাকায় বেশ নজর রাখো অসীম, আপাতত ধন্যবাদ। এদিকে গরম পড়ার আগে গৌহাটির পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঝড়িয়া গ্রামে তীব্র জলকষ্ট। 3 মাস ধরে পানীয় জলের হাহাকার। দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে, বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে পুকুরের জল। প্রায় 1 বছর আগে পশ্চিমপাড়া গ্রামে গভীর নলকূপ ও কংক্রিটের জলের ট্যাঙ্ক স্থাপন করা হয়। অভিযোগ, 4 থেকে 5 মাস পর থেকেই পানীয় জল আর পড়ে না। স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। জলকষ্টের কথা বারবার জানানো হলেও কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কেন পুকুরের জল ব্যবহার করতে হবে? প্রশ্ন তুলে সরব গ্রামবাসীরা। যদিও ক্যামেরার সামনে আসতে নারাজ পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আধিকারিকরাও। জল আনতে কেন? কলটা একটা পঞ্চায়েত থেকে মিনি করে দিয়েছে, খারাপ হয়ে গেছে। ওই পুকুরের জলই ব্যবহার করছি, কি করব। কতদিন পরে আছে? 3-4 মাস হয়ে যাবে। প্রায় 4-5 মাস আগে থেকে এরকম পরিস্থিতি হয়ে আছে। কতদিন আগে এটা হয়েছিল? প্রায় বছর কানেক হয়নি, এরকম টাইমে হয়েছিল। আর কয়েক মাস চলা, 4-5 মাস চলার পর এটা বন্ধ হয়ে যায়। জলে আমরা যে রান্না করছি, করতে করতে আমরা কোথা কার ঘরে জল আনতে যাব, কোথা কার ঘরে জলবো, কার ঘরে? পুকুরের জলে এখন করে রান্না আছে যে রান্না করবো পুকুরের জলে? লাগানো আছে এখানে, তো ইয়ে রয়েছে, সে খারাপ হয়ে গেছে, 3 মাস হয়ে গেল খারাপ হয়ে গেছে, এখনো বাগিয়ে দেয়নি। কেন, কিসের জন্য বাগিয়ে দেয়নি? পাড়ায় পাড়ায় আমরা ট্যাঙ্ক এর মানে ওই গ্রামেও 2-3খানে ট্যাঙ্ক করে দেওয়া হয়েছে জলের ব্যবস্থা। পিএইচডি প্রকল্পে, জল প্রকল্পে আমাদের একটা বড় ক্যাম্প হচ্ছে, ওটা গোটা অঞ্চলব্যাপী 2 জায়গায় কাজ আমাদের শুরু হয়ে গেছে।
সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে যে যেগুলো বেশি পরিমাণে পয়সা খরচা হবে সেই পাম্পগুলো বাগানো যাবে না। জলের ব্যবস্থা বাড়িতে বাড়িতে 24 সালের মধ্যে প্রতিটা বাড়িতে জল দিতে হবে, এতে দিদির আমাদের বার্তা।